তোর আসিগে। লিখেছেন সুরায়া রাফা, পর্ব সংখ্যা 12। শীতের আগমনী লগ্নে দুপুর গড়াতেই রোদের তেজ কমে এসেছে। বাইরের মৃদুমন্ত হাওয়াটা ভালো লাগছে ভীষণ। আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। মাথার উপর চকচকে রোদ থাকলেও শীতল চারিপাশ। নিভানের গাড়ি এসে গন্তব্যে পৌঁছালো ঠিক মধ্যাহ্ন ভোজের আগো মুহূর্তে। পার্কিং শেষ করে সবার আগে গাড়ি থেকে নামল নিভান। তারপর দুটো পায়ে এগিয়ে গিয়ে পিছনের দরজাটা খুলে দিল পিসিলার জন্য। গাড়ি থেকে নামতেই পিসিলার চোখ গিয়ে আটকাল রৌদ্রদীপ্ত দুপুরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা শ্বেত পাথরের দোতলা বাড়িটির দিকে। নান্দনিক কারুকাজ করা আটপৌরের দেওয়ালগুলো ভীষণ সুন্দর। তার চেয়েও সুন্দর দোতলার ওই ছাদ খোলা বারান্দাটা। ঝিরঝির করে হাওয়া বইছে ওইখানটায়। পিসিলাদের বাড়িতে ছাদ বারান্দা আছে, তার সঙ্গে অ্যাডজাস্ট করা রয়েছে বিশাল বহুর ইনফিনিটি সুইমিং পুল। তবুও এই বাড়ির সৌন্দর্যতে মুগ্ধ হলো পিসিলা। সাজানো গোছানো আটপৌরে এই বাড়িটাতে পা রাখা মাত্রই একটা অদ্ভুত প্রশান্তি খেলে গেল হৃদয়ে। মুখ ফুটে আওড়ালো, কি সুন্দর! ভিতরটা আরও বেশি সুন্দর, চলো দেখবে। বলেই সদর দরজা ঠেলে পিসলার সমেত ভিতরে ঢুকলো নিভান। ইয়াস ওদের পিছনেই ছিল। দরজা ঠেলে ঢোকার সময় তার অতর্কিত দৃষ্টি গিয়ে থমকালো পাশাপাশি গুছিয়ে রাখা দুই জোড়া জুতোর ওপর। তার মধ্যে এক জোড়া নিভানের লোফার শু আর অন্য জোড়া পিসিলার ব্ল্যাক সিলেটো। জুতোগুলোকে গভীর দৃষ্টিতে পরখ করতে গিয়েই ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে গেল ইয়াসের। কোনো এক পৈশাচিক ভাবনায় মত্ত হয়ে অকস্মাৎ পদাঘাতে পিসিলার জুতোর পাশে রাখা নিভানের জুতোগুলোকে অদূরে ছুঁড়ে ফেলল সে। তারপর পা থেকে নিজের চেলসি বুটগুলো খুলে খুব সময় নিয়ে পিসিলার জুতো দুপাশে দুটো রেখে দিল। ভাবটা এমন যেন পিসিলার জুতো দুটো শুধুমাত্র তার আয়ত্তে থাকবে। নিজের জুতোর মাঝখানে পিসিলার জুতো জোড়া দেখে একটা নীরব অশুভ হাসির ঢেউ খেলে গেল ইয়াসের ঠোঁটের কোণায়। পরপরই শক্ত হয়ে গেল চোয়ালের পেশি। শীতল অস্পষ্ট স্বরে স্বগোক্তি করল, সি বিলংস টু অনলি মি। ঘরের ভিতর মমা করছে নানান রকম সুস্বাদু খাবারের গন্ধ। নিভান ইতিমধ্যে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে পিসিলার। বাঙালি বরাবরই অতিথি আপ্যায়নে সেরা। বহু বছরের সংস্কৃতির ব্যত্যয় ঘটেনি পিসিলার বেলায়ও না। অদ্ভুত সুন্দর এই রাশিয়ান মেয়েটাকে দেখে আহ্লাদে আটখানা নিভানের আম্মু। তিনি খুব আন্তরিক ভাষায় ওর সঙ্গে কুশল বিনিময় করছিলেন। নিভান পাশে দাঁড়িয়ে নানান কথায় সঙ্গ দিচ্ছিল মাকে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো আরেকটি অচেনা মুখ। ভিতরে পা রেখেই ছেলেটার সর্বপ্রথম বসার ঘরের দেয়ালে টাঙানো বিশাল ফ্যামিলি ফটোটার দিকে দৃষ্টিপাত করল। ফ্রেমে বাঁধানো বিশাল ছবিটাতে প্রতিবিম্বের মতোই ভেসে আছে তিনটি হাস্যোজ্জ্বল মুখ, যার মধ্যে নারী অবয়বটি দেখা মাত্রই স্তব্ধ হয়ে গেল ইয়াস। কয়েক মুহূর্ত নিষ্ফল নয়নে চেয়ে থেকে আচানাক তার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো একটা নাম, নিঝুম। সঙ্গে সঙ্গে নিভান আর পিসিলার আড়াল থেকে সামনে বেরিয়ে এলো মোটা ফ্রেমের চশমা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। ভদ্রমহিলার সামনে এগোতেই ইয়াসের মুখোমুখি হলেন। ছেলেটার আপাদমস্তক পরখ করে বিচলিত গলায় প্রশ্ন করলেন, তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। বিপরীতে শুষ্ক একটা ঢোক গিলল ইয়াস। ততপর নিষ্প্রিয় গলায় জবাব দিল, আরেকটু ভালো করে দেখো, ঠিক চিনতে পারবে। নিভানের আম্মু এবার আরও কাছে এগিয়ে এলেন। ছেলেটা লম্বায় তার দ্বিগুণ। মুখ দেখতে হলে মাথা তুলে তাকাতে হয়। কিছুক্ষণ সেভাবে মাথা তুলে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। তারপর কোনো কথা না বলে হুট করেই দুহাত মেলে শক্ত করে জড়িয়ে ধরলেন অচেনা ছেলেটিকে। একটু বাদেই ইয়াসের ইস্পাত কঠিন বুকের মধ্য থেকে ভেসে এলো রমণীর ফুঁপিয়ে কাঁদার ক্ষীণ আওয়াজ।
তার এই অভূতপূর্ব কাণ্ডে নিভান পিসিলা দুজনেই আশ্চর্যে শিয়র ছুল। সে সবে ভ্রূক্ষেপ করল না ইয়াস। রমণীর কম্পমান পিঠে আলতো হাত বুলিয়ে শ্লেষ হেসে পড়ল। চিনতে পারলে তাহলে? এতক্ষণে ইয়াসের বুক থেকে মুখ তুলল রমণী। কান্নাকাটিও থেমেছে একটু। চশমার আড়ালে চোখ মুছে ছেলেটার চিবুকে আদর মাখা হাত বুলিয়ে বলল, কত বড় হয়ে গেছো তুমি, ড্যাডির চেয়েও লম্বা হয়েছ। আবারও এক ছিলটে তরল হাসির ফোয়ারা দেখা দিল ইয়াসের অধর কোলে। খুব গর্ব নিয়ে বলল, সবাই বলে ড্যাড ওয়াজ অনলি 60 আর আমি 65। দেখতে কিন্তু হুবহু ড্যাডির মতোই হয়েছ। সেই একই রকম ঘন পাবড়িতে ঢাকা চোখ, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, বাদামি ঠোঁট, ঠোঁটের নিচের তিলটাও নিয়ে বসে আছো দেখছি। সপ্রশংস গলায় কথাগুলো বলতে বলতেই একটু গম্ভীর হয়ে গেল নিঝুম। মুখের আদলে নিকি অভিমান নিয়ে বলল, আমার বেস্ট ফ্রেন্ডের কোনো কিছুই ধরে রাখুনি দেখছি। ইয়াসের হাসি হাসি মুখটা অচিরে শক্ত হয়ে উঠল। চিরাচরিত গম্ভীর্য নিয়ে জবাব দিল, মানুষ বলে আমার হাসিটা মমের মতো, কিন্তু আমি তো হাসি না। মানুষ ঠিকই বলে বাবা, তোমার হাসিটা সবচেয়ে স্পেশাল। আদুরে ভঙ্গিতে সাই জানিয়ে ইয়াসে চিবুক ছুঁয়ে আঙুলের ডগায় চুমু খেলো নিঝুম। ততক্ষণে উপাস থেকে জলদি পায়ে এগিয়ে এলো নিভান। মায়ের চোখে চোখ রেখে সন্নিগ্ধ গলায় প্রশ্ন করল, আম্মু তুমি ইয়াসকে কিভাবে চিনলে? ওরা তো মাত্র কিছুদিন হলো ভিজিটে এসেছে। ছেলের কৌতূহল দেখে মৃদু হাসল নিঝুম। বলল, ইয়াস আমার চিরচেনা অস্তিত্ব বাবা। মায়ের কথার ভার অনেক, তা বুঝতে অসুবিধা হলো না নিভানের। তবুও জানতে চাইল, কিন্তু কিভাবে? সে অনেক কথা, আগে খেতে বস, দুপুর গড়িয়ে যাচ্ছে। ওরা দুজন না খেয়ে আছে, খেতে খেতে না হয় বলবো। তুর্য আঙ্কেল রাইট? নিভান আর নিঝুম টেবিলের উদ্দেশ্যে এগিয়ে যেতেই ছবিটার দিকে আঙুল তাক করে প্রশ্নটা করল ইয়াস। সঙ্গে সঙ্গে পাশ থেকে নিভান বলে উঠল, হ্যাঁ উনি আমার বাবা তুর্য জাওয়াদ, বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে আছেন। অবশেষে একসঙ্গে খাবার খেতে বসলো ওরা সবাই। খাবার টেবিলে জমিয়ে গল্প। ইয়াস যে নিঝুমের একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে সেটাও জানতে পারল নিভান। এত কিছুর মাঝেও ইয়াস যেন নির্লিপ্ত। কোনো বিশেষ কারণে চেহারা জুড়ে একটা থমথমে ভাব খেলা করছে তার। কথায় কথায় নিঝুম হঠাৎ পিসিলাকে জিজ্ঞাসা করল, তোমরা দুজনেই এসেছো, পরিবারে কেউ আসেনি? না আন্টি, খেতে খেতে জবাব দিল পিসিলা। নিঝুম আবারও বলল, তোমার নিশ্চয়ই এখনও পড়াশোনা শেষ হয়নি? জি না, আমি সবেমাত্র সেকেন্ড সেমিস্টারে উঠেছি। ভদ্র মেয়ের মতোই উত্তর দিল পিসিলা। সঙ্গে সঙ্গে নিঝুম বলে উঠল, তার মানে বিয়ে শাদির এখনও অনেক দেরি আছে, তাই তো? নিঝুমের মুখ ফসকে কথাটা বেরোতেই আচানক বিষম খেল মেয়েটা। নিভান দুধ পানি এগিয়ে দিল ওকে। ইয়াস তখনও মূর্তির মতো খাবার খাচ্ছে, যেন আশেপাশের কোনো কিছুই কানে আসছে না তার। মেয়েটার এহীন নাজেহাল অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল নিঝুম। অস্থির গলায় বলল, এই বাবা, কি এমন বললাম, তুমি হঠাৎ এভাবে আটকে উঠলে কেন? খাওয়া দাওয়া শেষ করে নিঝুম একটু বিশ্রাম নিতে ঘরে গেল। ইয়াস, পিসিলা আর নিভান বসার ঘরেই ছিল। সামনে বিশাল পর্দায় বাংলা মুভি চলছে। আপাতত টিভিতে কারোরই মন নেই। ইয়াস ডুবে আসে সোশ্যাল মিডিয়ার নীল দুনিয়ায়। পিসিলা জানলার ফাঁক গলে বাইরে তাকিয়ে আছে। আকাশে ঘন কালো মেঘ করেছে, একটু বাদেই বৃষ্টি নামবে বোধহয়। তখনই হঠাৎ চমৎকার একটা অফার দিয়ে বসল নিভান। বলল, আমাদের দোতলায় একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে, চলো তোমাদের ঘুরে দেখাই। এতক্ষণ বসে বসে ঝিমাতে থাকা পিসিলার কাছে নিভানের এই প্রস্তাবটা দারুণ লাগলো। সহসা চট করে উঠে দাঁড়ালো ও, উচ্ছ্বাসিত হয়ে বলল, লেটস গো। দোতলার অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই বিশেষ প্লেগ্রাউন্ডটি।
ভিতরে ক্যারাম থেকে শুরু করে টেবিল টেনিস, সুকার সহ বেশ কয়েক ধরনের গেম সাজানো রয়েছে। পিসিলা সবার আগে ছুটে গিয়ে ক্যারামের গুটি নিয়ে খেলতে আরম্ভ করলো। নিভানও এগিয়ে গিয়ে সঙ্গ দিল ওকে, কিন্তু ইয়াস ভিতরে ঢুকতেই এগিয়ে গিয়ে সুগার বোর্ডের ওপর সাজিয়ে রাখা কিউ স্টিকে হাত দিল। লক্ষ্য স্থির রেখে দক্ষ হাতে কিউ স্টিকটাকে আয়ত্ত করে সরু প্রান্তটা ঠেলে দিতেই পরপর 3টে বল গিয়ে পড়ল টেবিলের পকেটে। তার এই বিশেষ দক্ষতা দেখে অভিভূত হলো পিসিলা। তৎক্ষণাৎ হরিণের মতো ছুটে গেল সুগার বোর্ডের কাছে। হাত বাড়িয়ে আরেকটা কিউ স্টিক নিয়ে ধীর গলায় বলল, আমিও খেলবো। এসব বাচ্চাদের খেলা নয়, দূরে যা। অতি রুক্ষ স্বরে পিসিলাকে ভৎসনা করে আবারও বোর্ডের দিকে ঝুঁকল ইয়াস। দুটো আঙুলের মাঝখানে খুব আলতোভাবে স্টিকটা রেখে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঠুকল বলের গায়ে। ফের আবারও পকেটের ভিতর গড়িয়ে গিয়ে পড়ল পরপর কয়েকটা বল। পিসিলার ফর্সা মুখটা মলিন হয়ে গেল। খেলতে পারবে না ভেবে স্টিক রেখে চলে আসছিল। তখনই বাঁধ সারল নিভান। হুট করে ওর কবজিটা টেনে ধরে বলল, চলো আমি শিখিয়ে দিচ্ছি। নিভানের মুখ থেকে বের হওয়া বাক্যটা ইয়াসের কর্ণগোচর হতেই লক্ষ্যভ্রষ্ট হলো তার। প্রথমবারের মতো একটা গুটিও পকেটে না পড়ে এদিক সেদিক ছড়িয়ে গেল। মুখে কিছু না বললেও অকারণ একটা ক্রোধ শক্ত পাথরের মতো চেপে বসল তার ভিতরে। অভিব্যক্তি হলো পাথরের মতো কঠিন। ঠিক সেই সময় পিছন থেকে ঝুঁকে দুটো হাত পিসিলার হাতের ওপর রেখে কিউ স্টিকটা চেপে ধরল নিভান। তারপর সেভাবেই আঁকড়ে ধরে একের পর এক গাইড করতে লাগলো পিসিলাকে। ইয়াসের আর বলের দিকে তাকানো হলো না। ফনা তোলা সাপের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো সে। কিউ স্টিকটাকে শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি দিয়ে ভস্ম করে দিতে লাগলো নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে। ছন্ন ছাড়া মনটা যায় আসে না বলে বলে মুখে ফেনা তুলে ফেললেও আগ্রাসী মনটা কিছুতেই মানছে না সেই বারণ। ইচ্ছে করছে পিসিলাকে স্পর্শ করার অপরাধে নিভানকে মেরে এখানেই পুঁতে রেখে দিতে। বড্ড কসরত করে তাতে দাঁত পেশে নিজেকে সামলাচ্ছে ইয়াস, কিন্তু এই সংযম ঠিক কতক্ষণ ধরে রাখা সম্ভব তা তার জানা নেই। নিভানের প্রতিটি পদক্ষেপ ইয়াসের মস্তিষ্কে ক্রমশ আগুন ধরিয়ে দিচ্ছে। শরীরের প্রতিটি রক্ত কণিকা যেন টকবক করে ফুটছে। মনে মনে জেঁকে বসেছে আশ্চর্য এক অধিকারবোধ, যার প্রবণতায় আগ্রাসী হয়ে উঠল ইয়াস। ঝড়ের বেগে ছুটে গেল নিভানের নিকট। ঈগলের মতো ছো মেরে কলারটাকে ধরতেই যাবে, ঠিক সে সময় নিচ তলা থেকে গলা উঁচিয়ে ডেকে উঠল নিঝুম, নিভান, একবার নিচে এসো তো, দেখে যাও। সঙ্গে সঙ্গে পিসিলাকে ছেড়ে দিল নিভান। থমকে দাঁড়ালো ইয়াসও। আসছি আম্মু। নিঝুমের ডাকে সাড়া দিয়ে কিছু না বলেই হেঁটে চলে গেল নিভান। পিসিলা ঘুরে দাঁড়িয়ে নিভানকে চলে যেতে দেখে নিজেও হাঁটা ধরল তার পিছু পিছু। তবে প্লেগ্রাউন্ডের চৌকাঠ মারানোর আগেই একটা জোরালো হাত ঝটিকা প্রবাহের মতো ভেতরে টেনে আনলো ওকে। মেয়েটা কোনো কিছু বুঝে ওঠার আগেই শীর্ণ দেহটা শূন্যে তুলে আচানক ফেলে দিল সুগার টেবিলের ওপর। শরীরের ভারভূমি স্পর্শ করতেই তীব্র ব্যথায় কুকিয়ে উঠল পিসিলা। মুখ থেকে শব্দটা ছিটকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ওর সুন্দর ফ্রকের বুকের কাজটা চেপে ধরে অতর্কিতভাবে টেনে বসালো ইয়াস। কোনো কিছু না বলেই মুখটাকে ওর শরীরের কাছে নিয়ে অদ্ভুতভাবে শুকতে লাগলো ক্রমাগত। ইয়াসের এই উন্মত্ত আচরণে একটু ভয়ই পেয়ে গেল পিসিলা। আড়ষ্ট হয়ে শোধালো, কি হয়েছে? কিসের ঘাড় নিচ্ছ এভাবে? হঠাৎ করে চোখ তুলল ইয়াস। ওর চোখের তারায় দাউ দাউ করছে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। তা দেখে ভড়কালো পিসিলা।
শুষ্ক একটা ঢোক গিলে ঠোঁট নাড়িয়ে আবারও প্রশ্ন করলো, কি হয়েছে? ইউ আর স্মেল লাইক হিম। বলেই আচানক পিসিলার জামা ধরে টানা হিজড়া শুরু করলো সে। উন্মাদের ন্যায় অস্থির হয়ে বলতে লাগলো, খোল এটা, খুলে ফেল, এক্ষুনি খোল। টানা হিজড়ায় এক পর্যায়ে সত্যিই জামার কিছুটা অংশ ছিঁড়ে পিসিলার ইনার ওয়্যার বেরিয়ে এলো, যা দেখা মাত্রই ধৈর্যহারা হয়ে ইয়াসের বুকের ওপর সজোরে ধাক্কা দিল পিসিলা। তার শীর্ণ হাতের ধাক্কায় ইয়াসের ওই 6 ফুট 3 ইঞ্চির পেটানো শরীরটা নড়লও না, চললও না। তবুও চিৎকার দিয়ে উঠল মেয়েটা, সমস্যাটা কি তোমার? হাউ ডিয়ার ইউ টু টেক অফ মাই ড্রেস? থেমে গেল ইয়াসের হাত। বাঁকানো কপাল ক্রমশ সরল হয়ে উঠল। সহসা মেয়েটার দিকে ঝুঁকল সে। ওর নীলাভ কম্পিত দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোয়ালের বেশি শক্ত রেখে থেমে থেমে জবাব দিল, ইউ আর মাই ওয়াইফ, বিয়ে করেছি তোকে আমি, সো হোয়াট? আগুনে ঘি ঢালার মতোই ঝেঁঝে উঠল পিসলা। ইয়াস একই স্বরে বলল, হোয়াই ডিড ইউ লেট হিম টাচ ইউ? তাতে তোমার কি যায় আসে? প্রশ্নটা করতে গিয়ে সামান্য কেঁপে উঠল পিসিলার কণ্ঠস্বর। পরক্ষণেই ওকে আরও শক্ত করে চেপে ধরল ইয়াস। হাত বাড়িয়ে মুখটাকে ওর মুখের কাছে নিয়ে স্থিমিত স্বরে জবাব দিল, ইফ ইউর বডি স্মেল লাইক হিম এগেন, দেন লেট মি টেল ইট। আজকে তো শুধু জামা ছিঁড়েছি, নেক্সট টাইম চামড়া ছিঁড়ে ফেলবো, অ্যান্ড ইটস আ ওয়ার্নিং। ইউ আর সো ডমিনেন্ট ইয়াস। ভয়ে আতঙ্কে ছেলেটার বাহুতলে মুচড়ে গিয়ে কাতর গলায় বাক্যটা আওড়ালো পিসিলা, ইয়েস আই অ্যাম। সঙ্গে সঙ্গে বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো ইয়াসের অনুভূতিহীন নিস্বাণ কণ্ঠস্বর। পরবর্তী কিছু মুহূর্ত পেরিয়ে গেল অসহনীয় নৈশব্দে। দুজনার শ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজটুকুই কেবল থেকে থেকে প্রতিধ্বনিত হতে থাকলো ঘরের প্রতিটি দেয়াল জুড়ে। প্রবল নৈশব্দের মাঝেও ইয়াসের হাতের ওপর এসে গড়িয়ে পড়ল রমণীর 2 ফোঁটা অশ্রুভেজা নোনা জল। ইয়াসের রাগ বরাবরই ভয়ঙ্কর। রেগে গেলে অদ্ভুত পৈশাচিক রূপ ধারণ করে সে। হিতাহিত শূন্য হয়ে যায় একেবারে। তাই তো অন্যান্য সময় ইয়াসকে প্রতি পদে পদে জ্বালানোর পায়তারা করলেও রাগের সময় পিসিলা নিজেও কুণ্ঠিত হয়ে পড়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। অকারণ আড়ষ্টতায় জর্জরিত হয়ে মেয়েটার চিবুক থেকেছে গলায়, কিন্তু আজকের রাগটা একটু অন্যরকম। নিজের রাগে নিজেই যেন আর সহ্য হয়ে গেল ইয়াস। রাগের বশে জ্ঞান শূন্য হয়ে কত মানুষকেই তো মেরেছে, শাস্তি দিয়েছে, কিন্তু কখনোই এমনভাবে অন্য কারোর ওপর রাগ দেখায়নি সে। জোরপূর্বক নিজের অধিকার ফলাতে যায়নি। অথচ যে মেয়েটাকে 2 দিন আগেও সহ্য করতে পারেনি, যার চোখে তাকালে এখনও ওর হৃদয় বিদগ্ধ হয়, হাজারো কুৎসিত স্মৃতিতে ভরে ওঠে অন্তর, তার প্রতি এহেন উন্মত্ত আচরণের কারণ কি? তৎক্ষণাৎ মনের গহীন ছিটকে বেরিয়ে এলো একটা অযাচিত প্রশ্ন, এটা কি আদৌ রাগ নাকি জেলাসি? উত্তরটা খুব সহজ, তবে সেই সহজ উত্তর সহজভাবে মানতে রাজি নয় ইয়াস। তাই তো ক্ষণিকের ব্যবধানে ঢিলে হয়ে গেল তার হাতের বাঁধন। তুচ্ছ কোনো জিনিসের মতোই অতর্কিতে ছেড়ে দিল মেয়েটাকে। তারপর নিভৃত পদচারণায় ঘর থেকে বেরিয়ে গেল সোজা নিচতলায়। এতক্ষণ বসে বসে নীরবে ইয়াসের ভাবাবেগ পরখ করছিল পিসিলা। ওর মনের মধ্যে কী চলছে তা বুঝে ওঠার ক্ষমতা না থাকলেও ভয়ঙ্কর কোনো কিছু যে চলছে সেটা ঠিকই অনুমান করল পিসিলা। সহসা বসে থাকলো না আর সে। সুকার বোর্ড থেকে লাফিয়ে নেমে ছুটতে লাগলো ইয়াসকে অনুসরণ করে। নিচে এসে আবারও নিবানকে দেখতে পেল ইয়াস। ছেলেটা সোফায় বসে ফোন ঘাঁটছিল। ওকে দেখা মাত্রই আরেক দফা ক্রোধের উষ্মা খেলে গেল ইয়াসের প্রতিটি রক্তশিরায়।